প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আবার আমরা তোমাদের গত ক্লাসে যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটি আমরা আবার শুরু করব। তার যে অংশ বিশেষ আমাদের রয়ে গেছে সেটা দিয়েই শুরু করছি। তো সেখানে আমরা বলেছিলাম যে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপের কথা। অলরেডি আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা শিখেছি এবং সেই ধাপগুলো অনুসরণ কিভাবে করতে হয় সেটার জন্য আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাই তো। তো এবার আমরা দেখব হচ্ছে পরিমাপ বিষয় সম্পর্কিত, যে পরিমাপ কি বা পরিমাপের একক কি, হ্যাঁ, কিভাবে পরিমাপটা করতে পারি, ইন্টারন্যাশনাল পরিমাপ কিভাবে করা যাবে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা শিখব। অর্থাৎ আমরা আজ শুরু করব হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের পার্ট 4 এবং 5 থেকে। তাহলে এসো আমরা পার্ট 4 এবং 5 থেকে শুরু করি। পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা পরিমাপের প্রয়োজনীয়তা যদি আমরা বলি, যেমন গত ক্লাসে আমরা বলেছিলাম যে পরিমাপের একটা সঠিক পরিমাপ আমাদের করা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ হচ্ছে সেই সঠিক পরিমাণ আমার সেটা যদি না হয় তাহলে জীবন নাশের হুমকি হতে পারে, অথবা আমি সেটা নির্ধারণ করতে পারি না যে এটা কতটুকু বিষয়, ঠিক আছে, আন্দাজ করতে পারবো না। তাহলে আন্দাজ করে কোনো বিষয়ে কোনো কাজ করা যাবে না, সঠিক একটা পরিমাপ থাকা দরকার। হ্যাঁ, যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি স্কুলে কখন রওনা দিবে, এদের মধ্যেই বা পার্থক্য কি, এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। কিন্তু বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না, তাই তো। যেমন তুমি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, এটা কি তুমি নির্ধারণ করতে পারবে? না। টেলিভিশনে কোন সংবাদ শিরোনাম শুনতে হবে, তুমি কি বলতে পারবে এখন? না। তাহলে এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপের একান্ত প্রয়োজন আছে, তাই তো। যে কোন গ্রুপে খেলবে সেটা তোমার উচ্চতা দরকার জানা। তারপরে হচ্ছে কোন সময় বা কোন টিভি অন করলে তুমি সংবাদ শিরোনামগুলো শুনবে, সেটা তোমার একটা সময় পরিমাপের দরকার আছে। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারো। সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজন, তাই তো। এখানে একটু আন্ডারলাইন করো, সঠিক মান বা পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজন। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে, কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কি রকম হবে তা কিন্তু বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর জন্য যে ঔষধ তাও তৈরি করা হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই পরিমাপ প্রয়োজন, সঠিক পরিমাপ প্রয়োজন। তাহলে পরিমাপের এই এককটাকে আমার নির্ধারণ করতে হবে, তাই তো। একখণ্ড রশি প্রায় 20 ফুট নিয়ে এটাকে তোমরা প্রত্যেকে যদি আলাদা করে নিজের হাত দিয়ে দৈর্ঘ্য মাপার চেষ্টা করো, তাহলে কি সেটা প্রত্যেকের ক্ষেত্রে কি একই রকম হবে? কারণ প্রত্যেকের হাত কিন্তু আলাদা, তাহলে তাদের মাপের যে পরিমাণটা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন। ফলে রাশির দৈর্ঘ্য কেউ মাপতে হচ্ছে 20 ফুটকে 20 হাত বলবে, কেউ বলবে 18 হাত, কেউ বলবে হচ্ছে কেউ বলবে হচ্ছে 10 হাত, এরকম করে কিছু একটা বলবে। কেন বলবে? কারণ তাদের প্রত্যেকের হাতের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু ভিন্ন। এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী যে তার হাতে 16 হাত হয়েছে, অন্যজন বলবে 17 হাত, এভাবে হবে, তাই তো। তাহলে উপরোক্ত কাজটি থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করতে হয়, তাই তো। তাহলে কোনো কিছুর পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেব ধরে নিতে হয়। কোন একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়, এটা আন্ডারলাইন করতে পারো। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। তাহলে পরিমাপের একক কি, এখানে আন্ডারলাইন করো, আদর্শ অংশের পরিমাণই, যে জানা অংশ, এই যে জানা অংশটা থাকবে ক্ষুদ্র অংশ, কোন একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে আদর্শ পরিমাপ হিসেবে ধরা হয়। এখান থেকে শুরু করো। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য
ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ এই আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ইত্যাদি আমরা পরিমাপ করতে পারি। এবার আসি আমাদের, যেহেতু আমরা একক বুঝলাম, তাহলে আমরা এখানে মৌলিক এবং যৌগিক এককও জানবো। পার্ট 6 আমরা যা পরিমাপ করি তাকে আমরা সাধারণত রাশি বলি, বা যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি, আবার উচ্চতা পরিমাপ করার ক্ষেত্রে উচ্চতা একটি রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন একক আছে, এগুলোর কোনোটিকে কিছু সরাসরি পরিমাপ করা যায়। যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে আমরা কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করতে পারি, তাই তো? এখানে দৈর্ঘ্যের এককটি নিজেই স্বয়ংসম্পূর্ণ, কারণ এই এককটি হচ্ছে মৌলিক একক। অনুরূপভাবে আমাদের মৌলিক একক হচ্ছে 7টি, একথা মনে রাখবে। ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। এই 7টি হচ্ছে এই যে 7টি রাশি, এই 7টি রাশির যে এককগুলো বললাম সেগুলো হচ্ছে মৌলিক একক। তাহলে আবার কি বলছি, 7টা রাশি কি কি বলো? পদার্থের ভর বলছি, সময় বলছি, তাপমাত্রা বলছি, বিদ্যুৎ প্রবাহ বলছি, আলোক উজ্জ্বল বলছি, পদার্থের পরিমাণ বলছি। এটি হলো 7টা রাশি। আর এই 7টা রাশির জন্য ভিন্ন ভিন্ন ভাবে আমি 7টি এককের কথা উল্লেখ করেছি। কি বলেছি আবার পরিষ্কার করে বলি। একটাকে বলেছি হচ্ছে ভরের একক কিলোগ্রাম বা কেজি, তারপরে সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। অন্যদিকে কোন রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন আমি যদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, যদি একটা ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে চাই, তাহলে এখানে দুটো দৈর্ঘ্যের যে রাশি তার গুণ হচ্ছে, তাই তো? দুটি এককের গুণফল হচ্ছে। যদি আমরা তার একক নির্ধারণ করি, আমরা যদি বলি যে তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? 8 বর্গ মিটার হবে। তাহলে এই যে 8 বর্গ মিটার বলছি, এই বর্গ মিটার তাহলে কি দৈর্ঘ্যের দুটো এককের গুণফলের সমন্বয় হয়েছে, তাই তো? আবার আয়তনের ক্ষেত্রে কি হবে বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। তাহলে এই 3টা রাশির জন্য 3টি আবার কি হবে? একক থাকবে, সেম একক থাকবে যদিও, এবং সেক্ষেত্রে আয়তনের একক আমার এমকেএস সিস্টেমে হবে মিটার কিলো। তাহলে এরকম ক্ষেত্রে আমরা যে এককগুলো পাচ্ছি সেগুলো কিন্তু 2 বা ততোধিক এককের সমন্বয় হচ্ছে। এই সমন্বিত একককে আমরা বলছি যৌগিক বা লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের গুণফলের একক। অনুরূপভাবে আয়তনের একক হলো কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার এককের গুণফল। এককের আন্তর্জাতিক পদ্ধতির কথা আমরা কিন্তু বলে দিয়েছি। তো এরপরে দেখো, এককের আন্তর্জাতিক পদ্ধতি। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, তাই তো? বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। কি কি পদ্ধতি আছে আমরা বলছি, সেই প্রচলিত পদ্ধতিগুলোর নাম বলছি। এখানে একটু আন্ডারলাইন করে দেখে নাও। এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, তারপরে হচ্ছে এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে ব্যবহার করা হতো বিভিন্ন একক। এককের এই বিভিন্নতার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটাকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক বলছি মিটার, ভরের একক বলছি হচ্ছে কিলোগ্রাম, যেটা আমি
আগেই বলেছি, সময়ের একক সেকেন্ড বলেছি, তাপমাত্রার একক কেলভিন বলেছি, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার বলেছি, আলোক উজ্জ্বলের একক বলছি হচ্ছে ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক বলছি মোল। এগুলো সবই হচ্ছে মৌলিক একক। দৈর্ঘ্যের একক হচ্ছে, দেখো বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক এককের ব্যবহার দেখা যায়। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের 1 মিটার দৈর্ঘ্যের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর একটি দণ্ডের 2 প্রান্তে দুটো দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। তাহলে এই 1 মিটারটি তুমি ইচ্ছা করলে সেটা পরিবর্তন করতে পারবে না, কারণ 1875 সালে আমাদের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বসে একটি দৈর্ঘ্য নির্ধারণ করেছেন, এবং যেটার জন্য হচ্ছে কি প্লাটিনাম ইরিডিয়ামের একটি তৈরি একটা ধাতব খণ্ড, সেটার 2 প্রান্তে দুটো দাগ দিয়েছেন এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা নির্ধারণ করেছেন। কারণ আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বেড়ে যায়। তো সেরকম একটা কন্ডিশনে কিন্তু এই দৈর্ঘ্যের পরিমাণটা নির্ধারিত হয়েছে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, অর্থাৎ 1 মিটার বলবো। দৈর্ঘ্যের এককে গুণিতক বা ভগ্নাংশ। গুণিতক কেমন? যদি কিলোমিটার বলো তাহলে 1000 মিটার সমান 1 কিলোমিটার। তুমি যদি এবারে সেন্টিমিটার বলো তাহলে কত হবে? তুমি যদি বলো হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে তুমি যদি বলো মিলিমিটার, তাহলে 1000 মিলিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে একটা দেখো হচ্ছে কিলোমিটার, সেটা হচ্ছে মিটারকে গুণ করে 1000 দিয়ে গুণ করলে, আর যেটা মিলিমিটার সেটা মিটারকে ভাগ করে। তাহলে এগুলো হচ্ছে, একটা হলো গুণিতক, কিলোমিটার যেমন গুণিতক, অনুরূপভাবে মিলিমিটার বা সেন্টিমিটার এগুলো হচ্ছে দৈর্ঘ্যের এককের ভগ্নাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ আমি ক্লাস এখানে শেষ করি। তোমরা যেটুকু আমরা পড়লাম এই অধ্যায়ের, সেই অংশটুকু তোমরা ভালো করে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে এরপরের ক্লাসে কিন্তু এই অধ্যায়ের আমার মনে হয় যে ম্যাক্সিমাম বিষয়গুলো শেষ হবে, এবং পরিশেষে আমি এখান থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে হবে, তার উত্তর হবে, সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার যে চ্যানেল আছে সেটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তুমি আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেতে পারো, নোটিফিকেশন পেতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা সবার জন্য, ভালো থাকো।